আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা ভেক্টরের লেকচার 2 পড়ব। গত লেকচার 1 এ আমরা ভেক্টরদের রাশি সম্পর্কিত কয়েকটি সংজ্ঞা এবং তার উদাহরণ সম্পর্কে জেনেছি, এবং সেই সাথে একটা ভেক্টর রাশিকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি বা তার নির্দেশনা যেগুলো আছে সেগুলো সম্পর্কে জেনেছি, এবং ভেক্টর সম্পর্কিত কয়েকটি সংজ্ঞা সম্পর্কিত জেনেছি। তো আজকে আমরা সেই ভেক্টর সম্পর্কিত আরো কয়েকটি সংজ্ঞা সম্পর্কে আলোচনা করব, যেটা ভেক্টরের মূল একটা কনসেপ্ট বলা হয়। এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকলে ইনশাআল্লাহ সামনে অধ্যায়গুলো এবং এই অধ্যায়ের সামনের যেগুলো টপিকস আছে সেগুলো আমাদের ভালোভাবে বুঝতে সহজ হবে। চলো তাহলে আমরা শুরু করি। তো ভাইয়া, আজকে আমরা ভেক্টরের যে সংজ্ঞাটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে সমরেখ ভেক্টর অথবা সমরৈখিক ভেক্টর। তার মানে সমরেখ ভেক্টর যেটা সমরৈখিক ভেক্টর সেটাই। এর ইংরেজি নাম হচ্ছে লিনিয়ার ভেক্টর। এখন এখানে আমি দিচ্ছি ভাইয়া লিনিয়ার ভেক্টরস। ভেক্টরস দেওয়ার কারণ হলো, কারণ সমরেখ ভেক্টরটা যখন হবে, অর্থাৎ সমরৈখিক ভেক্টরটা যখন হবে, সেটা এক বা একাধিক ভেক্টরের সমন্বয়ে কাজ করা হবে। তাহলে সমরেখ ভেক্টর বা সমরৈখিক ভেক্টর কাকে বলবো আমরা? সংজ্ঞাটা হচ্ছে যখন দুই বা ততোধিক ভেক্টর একই রেখা বরাবর অথবা সমান্তরালের দিকে একই দিকে বা পরস্পর বিপরীত দিকে কাজ করবে, তখন আমরা তাকে সমরেখা ভেক্টর বা সমরৈখিক ভেক্টর বলবো। যদি আমি সংজ্ঞাটা লিখে দিই, তারপরে বাকিটা বোঝাচ্ছি। যদি অথবা যখন এক বা একাধিক ভেক্টর এক বা একাধিক ভেক্টর একই রেখা বরাবর বা পরস্পর সমান্তরালে একই দিকে বা বিপরীত দিকে কাজ করে, তখন তাকে সমরেখ ভেক্টর বলে। তাহলে দেখো ভাইয়া, সংজ্ঞাটা কি বললাম আমি? যখন এক বা একাধিক ভেক্টর একই রেখা বরাবর বা পরস্পর সমান্তরালে একই দিকে বা বিপরীত দিকে কাজ করে, তখন তাকে সমরেখ ভেক্টর বলে। সমরেখ ভেক্টর বা সমরৈখিক ভেক্টর বলা হয়, অর্থাৎ যে লাউ সেই কদু। তার মানে কথা হলো ভাইয়া, সমরেখ ভেক্টর যেটা সমরৈখিক ভেক্টর সেটাই। এখন আমি সেটা যদি উদাহরণ দিই, তাহলে দেখো ভাই, এটা যদি আমি একটা রেখা বিবেচনা করি, এটা একটা রেখা বিবেচনা করলাম আমি। এখন সংজ্ঞায় বলছে একই রেখা বরাবর কাজ করে একটা ভেক্টর। তাহলে আমি জানি ভাইয়া, একটা ভেক্টরের আদি বিন্দু মূল বিন্দুতে, অর্থাৎ মূল বিন্দু হচ্ছে সেটা যেখান থেকে ভেক্টরটা শুরু হয়, আর শেষ বিন্দু হচ্ছে কোনটা, যেটা যেখানে ভেক্টরটা শেষ হয়। তাহলে এই ভেক্টরটা আদি বিন্দু যদি আমি এটাকে ধরি, 0 একটা আদি বিন্দু, এখান থেকে ভেক্টরটা শুরু হয়ে যদি ডান দিকে যাই, তাহলে দেখো ভাইয়া, এই ভেক্টরটা কিন্তু একই রেখা বরাবর কাজ করতেছে। এই ভেক্টরটা একই রেখা বরাবর কাজ করতেছে, অথবা পরস্পর সমান্তরালে। আচ্ছা, এই ভেক্টরটা বাদ দিয়ে যদি আমি নিচে আরেকটা ভেক্টর দিই, অর্থাৎ এটা ভেক্টরের নাম যদি আমি দিই এফ ভেক্টর, অর্থাৎ বল, নিচে আরেকটা ভেক্টর দেবো আমি, সেই ভেক্টরটার নাম যদি হয় ভাইয়া এ ভেক্টর, অর্থাৎ এটাকে আমি ত্বরণ হিসেবে বিবেচনা করতে পারি। এই ভেক্টরটাও কাজ করতেছে সামনের দিকে, অর্থাৎ একটা ভেক্টর দেখো ভাইয়া সামনের দিকে কাজ করতেছে একই রেখা বরাবর, অথবা আরেকটা ভেক্টর আমি নিচে নিলাম, দুইটা ভেক্টরে সমান্তরালে কাজ করতেছে। আরেকটা কথা বলা আছে, এটা একই দিকে, অর্থাৎ একটা রেখা নেবো আমি, একই দিকে কাজ করবে। তাহলে এই যে ভেক্টরটা আছে, তাহলে একই দিকে কাজ করতেছে। অথবা বলছে যে বিপরীত দিকে। এখন বিপরীত দিকে যখন কাজ হবে, তাহলে কি আমরা দুইটা ভেক্টর নেবো? অবশ্যই না, কারণ সংজ্ঞায় বলা আছে
এক বা একাধিক ভেক্টর একই দিকে কাজ করবে বা বিপরীত দিকে কাজ করবে, মানে একটা ভেক্টর একই দিকে কাজ করতে পারে বা তার বিপরীত দিকে কাজ করতে পারে, তাহলে আমি এই ভেক্টরটাকে যদি বিবেচনা করি সেটা প্রথমে একই দিকে কাজ করতে পারলো, অথবা এই ভেক্টরটাকে যদি আমি বিপরীত দিকে কাজ করাই তাহলে বিপরীত দিকে কাজ করলে কি হবে, তীর চিহ্নটা আমি উল্টাই দিই। তাহলে ভাই দেখো প্রথমে আমি একই দিকে নিলাম বা পরে আমি বিপরীত দিকে নিলাম, তাহলে ঠিক আছে। অথবা আরেকটা কথা বলা আছে, সেটা হলো যে এই ভেক্টরটা আমি পরস্পর সমান্তরালের দিকে নিলাম, বুঝা গেছে? তাহলে দেখো একই রেখা বরাবর কাজ করতেছে বা তার বিপরীত দিকে কাজ করতেছে, অথবা এই ভেক্টরটার এফ ভেক্টরের সমান্তরালে আরেকটা ভেক্টর নিচে আমি এই ভেক্টর, দুটো ভেক্টর একই সমান্তরালে কাজ করতেছে। তাহলে ভাই বুঝা গেছে যে যখন এক বা একাধিক ভেক্টর একই রেখা বরাবর বা পরস্পর সমান্তরালে একই দিকে বা বিপরীত দিকে কাজ করবে তখন তাকে আমরা সমরেখা ভেক্টর বা সমরৈখিক ভেক্টর বলবো। আশা করি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এর পরবর্তী সময়ে আমরা আরেকটা সংজ্ঞা নিয়ে আলোচনা করব। তো দেখো ভাইয়া, এবার আমরা সমতলীয় ভেক্টর বা কোপ্লানার ভেক্টর সম্পর্কে জানবো। সংজ্ঞাটা যদি বলি আমি, তো সমতলের কথা বলছে, আবার বলছে কি সমতলীয় ভেক্টরস, তার মানে কথার অর্থ হলো ভাইয়া একাধিক ভেক্টর অথবা দুই বা ততোধিক ভেক্টর একই সমতলে অবস্থান করবে। কি বললাম? দুই বা ততোধিক ভেক্টর একই সমতলে অবস্থান করবে। যখন একই সমতলে অবস্থান করবে তখন সেটাকে বলবো আমি সমতলীয় ভেক্টর, তখন সেটাকে বলবো আমি সমতলীয় ভেক্টর। এখন সংজ্ঞাটা যদি আগে দিই তারপর উদাহরণ সহ বুঝিয়ে দিচ্ছি যে সমতলীয় ভেক্টর কাকে বলে। যখন দুই বা ততোধিক ভেক্টর একই সমতলে অবস্থান করবে তখন তাকে সমতলীয় ভেক্টর বলে। তাহলে কি বললাম ভাইয়া, দেখো যখন দুই বা ততোধিক ভেক্টর একই সমতলে অবস্থান করবে তখন তাকে সমতলীয় ভেক্টর বলে। আসো চিত্রের মাধ্যমে যদি বিষয়টা বুঝি আমরা। এখানে ভাইয়া দুইটা তল নেওয়া আছে, একটা নিচের তল একটা উপরের দিকে তল নেওয়া আছে। এখানে যদি আমি তিনটা ভেক্টর নিই, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর, অর্থাৎ দেখো ভাইয়া দুইটা তল আছে, একটা নিচের দিকে একটা উপরের দিকে। তো এখানে আমি তিনটা ভেক্টর নিছি, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর। কিন্তু ভেক্টর তিনটাকে আমি একটা সমতলে অবস্থান করাইছি। কয়টা? একটা সমতলে অবস্থান করেছি। ওই জন্য বলা আছে যখন দুই বা ততোধিক ভেক্টর, যখন দুই বা ততোধিক ভেক্টর একই সমতলে অবস্থান করবে তখন তাকে আমরা সমতলীয় ভেক্টর অথবা কোপ্লানার ভেক্টর বলবো। আশা করি বোঝা গেছে। এর সাথে সংযুক্ত আরেকটা সংজ্ঞা আছে, সেটার নাম হচ্ছে অসমতলীয় ভেক্টর। দেখো একটু যদি ক্লিয়ার করি, অসমতলীয় ভেক্টর অর্থাৎ নামটা এখানে একটু চেঞ্জ হবে। নন কোপ্লানার ভেক্টরস। অর্থাৎ অসমতলীয় ভেক্টর কাকে বলবো আমরা? যখন দুই বা ততোধিক ভেক্টর একই সমতলে অবস্থান করবে না তখন তাকে অসমতলীয় ভেক্টর বলে। আশা করি কথাটা বোঝা গেছে। যখন সমতলীয় ভেক্টর ছিল তখন ছিল কথাটা কি দুই বা ততোধিক ভেক্টর একই সমতলে অবস্থান করবে, কিন্তু অসমতলীয় নিচ্ছি আমি, তাহলে দুই বা ততোধিক ভেক্টর একই সমতলে অবস্থান করবে না, সেটা হচ্ছে অসমতলীয় ভেক্টর অথবা নন কোপ্লানার ভেক্টরস। এবার উদাহরণটার দিকে আসো ভাইয়া। যখন আমি সমতলীয় ভেক্টর নিয়েছিলাম তখন একটা তলে কিন্তু আমি তিনটা ভেক্টরকে প্রবেশ করাইছি। এখন কিন্তু আমি যখন অসমতলীয় ভেক্টরটা নিলাম তখন কিন্তু একই তলে তিনটা ভেক্টরকে প্রবেশ করাতে পারবো না। তাহলে কি হবে, যদি এ এবং বি দুইটা ভেক্টর একই তলে থাকে তাহলে সি আর একটা ভেক্টর আমি নিব, সেটা যদি উপরের তলে লম্বভাবে নিই, আমি উপরের তলে নিছি, তাহলে দেখো
এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর, সি অপর আরেকটা ভেক্টর, তাহলে এ বি ভেক্টর নিচের তলে থাকতেছে আর অপর আরেকটা ভেক্টর হচ্ছে ভাইয়া সি ভেক্টর, যেটা উপরে তলে থাকতেছে। তাহলে আমি এখান থেকে দেখতেছি যে দুইটা তলে এখানে এ ভেক্টর এবং বি ভেক্টর এবং উপরে তলে থাকতেছে সি ভেক্টর। তাহলে দেখতেছি এ বি এবং সি দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন তলে অবস্থান করতেছে। তাহলে এ থেকে আমরা বলতে পারি যখন দুই বা ততোধিক ভেক্টর একই সমতলে অবস্থান করবে না তখন তাকে আমরা অসমতলীয় ভেক্টর বলবো। আশা করি বোঝা গেছে। এবার আমরা দেখবো ভাইয়া সঠিক ভেক্টর অর্থাৎ প্রপার ভেক্টর কাকে বলে। যে ভেক্টরের মান এবং দিক আছে তাকে আমরা বলবো সঠিক ভেক্টর। আচ্ছা ভাইয়া, প্রথম লেকচারে আমি ভেক্টর সম্পর্কে যখন পড়াই অর্থাৎ রাশি সম্পর্কে যখন পড়াই সেখানে ছিল একটা স্কেলার রাশি আর একটা ছিল ভেক্টর রাশি। তো সেখানে আমি বলছিলাম যে স্কেলার রাশির সংখ্যাটা ছিল যে রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন তাকে বলবো আমি স্কেলার রাশি। আর ভেক্টর রাশি যখন আমি পড়াই তখন বলছিলাম যে ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য তিনটা জিনিসের প্রয়োজন হবে। ভেক্টর রাশির মান এবং দিক লাগবে এবং সেই সাথে বলা ছিল যে ভেক্টর রাশিটা ভেক্টর যোগের যে নিয়মটা আছে সেই নিয়মটা মেনে চলবে। তাহলে সঠিক ভেক্টর কাকে বলবো? সঠিক ভেক্টরের সংখ্যাটা হচ্ছে যে ভেক্টরের মান এবং দিক আছে, যে ভেক্টরের মান এবং দিক আছে তাকে আমি বলবো সঠিক ভেক্টর। অথবা এই সংখ্যাটা সম্পর্কে আমি আরেকটা বলতে পারি, যে ভেক্টরের মান শূন্য নয় তাকে আমি সঠিক ভেক্টর বলবো। অর্থাৎ শূন্য নয় কথার অর্থ কি বুঝাইলো? অর্থাৎ যে ভেক্টরের মান শূন্য নয় মানে হলো এই ভেক্টরের অবশ্যই মানও আছে আর ভেক্টর মানে কি তার দিক থাকা লাগবে। তাহলে ভেক্টর রাশির মানও আছে এবং দিকও আছে, তাহলে সেখানে তাকে বলবো আমি সঠিক ভেক্টর। সংজ্ঞাটা যদি লিখি ভাইয়া দেখো যে ভেক্টরের মান ও দিক আছে তাকে সঠিক ভেক্টর বলে। অথবা এটা আরেকটা সংজ্ঞা হতে পারে, যে ভেক্টরের মান শূন্য নয়, যে ভেক্টরের মান শূন্য নয় তাকে সঠিক ভেক্টর বলে। তাহলে যে ভেক্টরের মান ও দিক আছে তাকে সঠিক ভেক্টর বলবো, অথবা যে ভেক্টরের মান শূন্য নয় তাকে আমরা সঠিক ভেক্টর বলি। যদি এ একটা ভেক্টর হয় এবং এর মানটা যদি আমি বলে দেই 5 একক, এই একটা ভেক্টর নিয়েছি এবং এর মানটা আমি বলে দিছি 5 একক। ঠিক আছে, এই ভেক্টরটার মান আছে কিন্তু এখানে আরেকটা দিক উল্লেখ করা লাগবে, সেটা হলো যে এই ভেক্টরের মানের সাথে তার দিকটা উল্লেখ করা লাগবে। অথবা এর দিকটা আমি ধরে নিতে পারি পূর্ব দিক, পূর্ব দিক। এই একটা ভেক্টর রাশি, এর মান হচ্ছে 5 একক এবং এর দিকটা হচ্ছে পূর্ব দিক। তাহলে এটাকে আমি কি ভেক্টর বলতে পারি? অবশ্যই সঠিক ভেক্টর বলতে পারি। এবং এর যে মানটা আছে এর মান তো 5 একক নিচ্ছি আমি, তাহলে এর মান কি শূন্য? অবশ্যই শূন্য নয়। তাহলে বলতে পারি এর মান হচ্ছে 5 একক এবং এর দিকটা হচ্ছে পূর্ব দিক, তাহলে অবশ্যই এটা একটা সঠিক ভেক্টর। এবার দেখো ভাইয়া শূন্য ভেক্টর এবং এর ইংরেজি হচ্ছে নাল ভেক্টর। তো শূন্য ভেক্টর নামটা শুনে বুঝতে পারি যে এর সংজ্ঞা কি হতে পারে। শূন্য ভেক্টর অর্থাৎ যে ভেক্টরের মান শূন্য তাকে আমরা শূন্য ভেক্টর বলবো। তাহলে দেখো ভাইয়া, যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বলে। তাহলে ভাই দেখো শূন্য ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বলে। এখন এই শূন্য ভেক্টর সম্পর্কে আমরা কিছু তথ্য দিতে পারি। সেটা হলো কি, যে এই যে শূন্য ভেক্টরটা আছে
এর মানটা শূন্য আছে, তাহলে এর আদি বিন্দু এবং শেষ বিন্দু কোথায় হবে? এর আদি বিন্দু এবং শেষ বিন্দু কোথায় হবে? আমরা জানি যখন একটা ভেক্টরকে প্রকাশ করা হয় তার অবশ্যই আদি বিন্দু থাকে এবং কি শেষ বিন্দু থাকে। এই ভেক্টরটার আদি বিন্দু যদি এ বিন্দু হয় এবং এর শেষ বিন্দু যদি বি বিন্দু হয়, অর্থাৎ দেখো ভাইয়া, এ একটা ভেক্টর, মনে করি এ একটা আমি ভেক্টর নিলাম, এই ভেক্টরের আদি বিন্দু আমি এ নিছি এবং এই ভেক্টরের শেষ বিন্দু আমি বি নিছি, তাহলে আমি বলতে পারি ভাইয়া একটা ভেক্টর রাশির অবশ্যই আদি বিন্দু আছে এবং শেষ বিন্দু আছে। তাহলে আদি বিন্দু এবং শেষ বিন্দু যখন থাকবে তখন সেই রাশিটার আমরা অবশ্যই একটা মান পাবো। কিন্তু এখানে বলা আছে কি, যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর বলে। তাহলে কি শূন্য, এটা কি শূন্য ভেক্টর হবে না, কারণ এর আদি বিন্দু আছে এবং শেষ বিন্দু আছে, তাহলে এর এটি শূন্য ভেক্টর হবে না। আর শূন্য ভেক্টর হওয়ার জন্য তাহলে কেমন হতে পারে, এই যে এ একটা আমি বিন্দু নিলাম, এই একটা আমি বিন্দু নিলাম, অর্থাৎ এই বিন্দুটার আদি বিন্দু যদি এই বিন্দুটাই হয় এবং শেষ বিন্দু যদি এই বিন্দুটা হয়, তাহলে তাকে আমি বলতে পারবো শূন্য ভেক্টর। কারণ যখন একটা ভেক্টর রাশির আদি বিন্দু এবং শেষ বিন্দু মূলত একটি বিন্দু হবে, তখন আমি তাকে বলবো শূন্য ভেক্টর। তাহলে এখান থেকে আরেকটা বিষয় আমরা বলতে পারি, দুটি সমান মানের ভেক্টরের বিয়োগফল সবসময় শূন্য ভেক্টর হবে। বুঝা গেছে? দুটি সমান মানের ভেক্টরের বিয়োগফল সবসময় শূন্য ভেক্টর হবে। অথবা এই কথাটাকে যদি আমি আরেকটু উল্টাই দিই, তাহলে বলতে পারবো সমান মানের দুটি ভেক্টর, অর্থাৎ একটি সমান মানের ভেক্টরের সাথে তার ঋণাত্মক মানের ভেক্টর যদি আমি যোগ করি, একটা সমান মানের ভেক্টরের সাথে তার ঋণাত্মক মান যদি আমি যোগ করি, তাহলে আমরা শূন্য ভেক্টর পাবো। আশা করি বুঝা গেছে। তাহলে এই শূন্য ভেক্টর সম্পর্কিত যে তথ্যগুলো আছে সেগুলো যদি আমি লিখে দিই, তোমাদের মধ্যে সেটা আরো ক্লিয়ার হবে। দেখো ভাইয়া, শূন্য ভেক্টর এটি সঠিক ভেক্টর নয়, এটা বলতে পারি, কারণ সঠিক ভেক্টরের মান ছিল আর শূন্য ভেক্টরের কোনো মান নয়। তাহলে বলতে পারি ভাইয়া এটি সঠিক ভেক্টর নয়। এরপরে পয়েন্ট আমি বলতে পারি, এর পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই। এর পাদবিন্দু ও শীর্ষ বিন্দু একই। একটু আগে বুঝলাম না যে এ যদি একটা বিন্দু হয়, এই বিন্দুটা যদি আদি বিন্দু এটাই পাই এবং শেষ বিন্দু যদি এটাই পাই, তাহলে তার মান কি? তার মান থাকবে? মান থাকবে না। তাহলে এই ভেক্টরের মান কত? শূন্য হবে। তাহলে বলতে পারি যে এর পাদবিন্দু ও শীর্ষবিন্দু একই, এর পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই। এরপরে যদি আমি আরেকটা তথ্য দিই, সেটা হচ্ছে এর নির্দিষ্ট কোন দিক নেই। আচ্ছা ভাই, একটা জিনিস দেখো তো, যখন আমি এ ভেক্টরটা লিখছিলাম, এর আদি বিন্দুকে আমি দিয়েছিলাম এ এবং এর শেষ বিন্দুকে দিয়েছিলাম আমি বি। আদি বিন্দু ছিল এ, শেষ বিন্দু ছিল বি। তাহলে এই যে ভেক্টর রাশিটা, এই ভেক্টর রাশির অবশ্যই দিক আছে, কারণ এই ভেক্টর রাশিটা যদি আমি উত্তর দিক বিবেচনা করি, উত্তর, তাহলে এটা হবে দক্ষিণ। তাহলে দেখো এই ভেক্টর রাশিটার এই দিকটা আমি ধরলাম উত্তর দিক, এই দিকটা ধরলাম আমি দক্ষিণ দিক। তাহলে আমি বলতে পারি ভাইয়া যে এই ভেক্টরটার দিক কোন দিকে? এই দিকটা হচ্ছে অবশ্যই উত্তর দিক হতে দক্ষিণ দিকে। তাহলে লিখতে পারি আমি দিক উত্তর হতে দক্ষিণ দিকে। তাহলে ভেক্টর রাশির অবশ্যই দিক থাকে। কিন্তু আমি যে ভেক্টর নিয়ে এখানে পড়তেছি সেটা হলো শূন্য ভেক্টর, কিন্তু শূন্য ভেক্টর তো কোনো মান থাকে না। আবার আমি বলছি এর পাদবিন্দু শীর্ষবিন্দু একই, অবশেষে বলা আছে এর নির্দিষ্ট কোনো দিক নেই। তাহলে এটা যদি আমার শূন্য ভেক্টর হয়, এটা যদি আমার শূন্য ভেক্টর হয়, তাহলে এর কোনো নির্দিষ্ট দিক দেখা যাচ্ছে কি ভাইয়া? এর কোনো নির্দিষ্ট দিক নেই। তাহলে আমরা অবশ্যই বলতে পারি ভাইয়া এর নির্দিষ্ট কোনো দিক নেই। তাহলে এরপরে আরেকটা তথ্য আমরা দিতে পারি যে সম বেগে
গতিশীল কণার ত্বরণ শূন্য ভেক্টর। অর্থাৎ সমবেগে গতিশীল কণার ত্বরণ শূন্য ভেক্টর। কেন হলো? আমরা জানি কোন একটা বস্তু যখন সমবেগে চলে, তখন তার ত্বরণের মান কি থাকে? শূন্য থাকে। সমবেগে চলমান বস্তুর ত্বরণের মান যদি শূন্য হয়, তাহলে আমরা তাকে বলতে পারি সেটা একটা শূন্য ভেক্টর। আশা করি বোঝা গেছে। এরপরে আরেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করি আমরা, এবং এই ভেক্টর শূন্য ভেক্টরটা বোঝার জন্য সবথেকে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যদি আমরা সেটা আলোচনা করি, সেটা হচ্ছে সমান মানের দুটি ভেক্টর রাশির বিয়োগফল শূন্য ভেক্টর। অর্থাৎ কোন ভেক্টরের সাথে তার সমমানের ঋণাত্মক ভেক্টর যোগ করলে শূন্য ভেক্টর পাওয়া যায়। আসো ভাইয়া, সমান মানের দুটি ভেক্টর রাশির বিয়োগফল শূন্য ভেক্টর, কথা বোঝা গেছে? এই কথাটাকে আমি আরেক উপায় লিখছি, সেটা হলো কোন ভেক্টরের সাথে তার সমমানের, কথার অর্থ হলো কি, কোন একটা আমি যে ভেক্টর নিই এবং সেই ভেক্টরের মানটা যদি 5 একক হয় তার সমমানের, তাহলে অপর আরেকটা ভেক্টরের মান কত হবে? অবশ্যই 5 একক। তাহলে সমমানের ঋণাত্মক ভেক্টর মানে কি? তার দিকটা বিপরীত দিকে হবে। তাহলে ঋণাত্মক ভেক্টর যোগ করলে শূন্য ভেক্টর পাওয়া যায়। আমি যদি এক্সাম্পল দিই, f একটা ভেক্টর এবং এর দিকটা হলো উত্তর হতে দক্ষিণ দিক। অপর আরেকটা ভেক্টর নেব আমি, সেটা হবে অবশ্যই f ভেক্টর এবং এর দিকটা হবে দক্ষিণ হতে উত্তর দিক। তাহলে দেখো আমি এখানে দুটো ভেক্টর নিয়েছি, এটাও f ভেক্টর, এটাও f ভেক্টর, তার মানে দুটাই সমান ভেক্টর। এবং উপরের যে ভেক্টরটা আছে এর মানটা দেখো, এর মান হচ্ছে উত্তর হতে দক্ষিণ দিক। অপর আরেকটা যে f ভেক্টর আছে তার দিকটা দেখো ভাইয়া, দক্ষিণ হতে উত্তর দিক। তাহলে আমি বলতে পারি এই f ভেক্টরের ঋণাত্মক ভেক্টর হচ্ছে নিচের f ভেক্টর, তাহলে উপরের যে f ভেক্টরটা আছে এই উপরের f ভেক্টরের তার ঋণাত্মক ভেক্টর হচ্ছে নিচের f ভেক্টর। তাহলে যদি এবার আমরা লিখি যে উপরের f ভেক্টর যোগ নিচের যে f ভেক্টর আছে, এবং এই নিচের f ভেক্টরটার দিকটা তার বিপরীত দিক না? যদি বিপরীত দিক হয় অবশ্যই আমরা তাকে সামনে মাইনাস চিহ্ন দেব, মাইনাস f ভেক্টর। ঠিক আছে? তাহলে এটাকে আমি লিখতে পারি কি, f ভেক্টর প্লাস মাইনাসে মাইনাস f ভেক্টর। তাহলে দেখো দুইটা ভেক্টর যোগ করলাম, অর্থাৎ দুটো সমমানের এবং ঋণাত্মক ভেক্টর আমি যোগ করে f ভেক্টর মাইনাস f ভেক্টর ইকুয়াল টু 0। তাহলে এটাকে বলতে পারি আমি একটা শূন্য ভেক্টর। আশা করি বোঝা গেছে। এই জিনিসটা যদি আমি আরেকবার বলি ভাইয়া, দেখো আরেকবার রিক্যাপ করে দেই। শূন্য ভেক্টর অর্থাৎ নাল ভেক্টর, যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর বলে। এবং এটি এর যে উপাত্ত সমূহ হয় সেটা হচ্ছে এটি সঠিক ভেক্টর নয়,
এর পাদবিন্দু এবং শীর্ষবিন্দু মূলত একটাই হবে, এর নির্দিষ্ট কোনো দিক নাই এবং সমভাবে কোন একটা বস্তু যখন চলবে তার ত্বরণ শূন্য হয় এবং ত্বরণ যদি শূন্য হয় তাকে আমি বলবো শূন্য ভেক্টর। অবশেষে আরেকটা কথা বলছি, সমান মানের দুটো ভেক্টর রাশির বিয়োগফল অবশ্যই শূন্য ভেক্টর হবে, অর্থাৎ কোন ভেক্টরের সাথে তার সমমানের ঋণাত্মক ভেক্টরটা যদি আমি যোগ করি তাহলে আমরা শূন্য ভেক্টর পাওয়া যাবে। উদাহরণটা দিয়েছিলাম, উপরে নিচে একটা ভেক্টর, নিচে একটা ভেক্টর এবং দিকটা দিছি বাম দিকে তার উত্তর দিক, ডান দিকে দিছি দক্ষিণ দিক। এখন উপরের যে ভেক্টরটা আছে তার দিকটা হচ্ছে উত্তর দিকে হচ্ছে দক্ষিণ দিকে এবং নিচের যে ভেক্টরটা আছে তার দিকটা হচ্ছে দক্ষিণ দিকে হতে উত্তর দিকে। তো দুটো ভেক্টর কিন্তু আমি সমান নিয়েছি, উপরেও এক ভেক্টর নিচেও এক ভেক্টর, কিন্তু এর যে দিকটা আছে সেটা ঋণাত্মক ভেক্টর না? অবশ্যই। তাহলে এটা যদি আমরা যোগের মাধ্যমে প্রকাশ করি তাহলে এক ভেক্টর যোগ এই এক ভেক্টরটা তার বিপরীত দিকে গেছে, ওই জন্য এটা মাইনাস হবে। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে f মাইনাস f ইকুয়াল টু লিখতে পারি আমি 0। তো এটা যদি 0 আসলো তাহলে অবশ্যই আমরা বলতে পারি এটাকে ভাইয়া অবশ্যই এটা একটা শূন্য ভেক্টর, একক ভেক্টর। তাহলে একক ভেক্টর কাকে বলবো আমরা? নামটা থেকে দেখা যাচ্ছে ভাইয়া যে একক ভেক্টর, তার মানে এর মান অবশ্যই 1 হবে। তাহলে সংজ্ঞাটা যদি লিখি আমি, যে ভেক্টরের মান, যে ভেক্টরের মান 1 একক তাকে একক ভেক্টর বলে। তাহলে কি ভাইয়া, যে ভেক্টরের মান 1 একক তাকে আমি বলবো একক ভেক্টর। এবং এই যে সংজ্ঞাটা আছে এবং এই যে টপিকটা আছে, এই টপিকসটা এই অধ্যায়ের জন্য আমি একটা সুপার ডুপার বাম্পার হিট বলতে পারি এটাকে, এই সুপার ডুপার বাম্পার হিট। তার মানে এই টপিকসটা এতটা ইম্পর্টেন্স, এই টপিকসটা ক্লিয়ার হলে আমাদের সামনে যে ম্যাথ আসবে বা একক ভেক্টর সম্পর্কিত ম্যাথ, ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক সম্পর্কিত ম্যাথগুলো আসবে সেটা বুঝতে আমাদের সহজ হবে। তাহলে একক ভেক্টরের সংজ্ঞাটা হচ্ছে যে ভেক্টরের মান 1 একক তাকে একক ভেক্টর বলে। এখন আসি যে একক ভেক্টরটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। একক ভেক্টরটাকে মূলত প্রকাশ করা হয় ইংরেজি স্মল লেটার দ্বারা, ইংরেজি স্মল লেটার দ্বারা, এ বি অথবা সি দ্বারা, এবং এর উপরে একটা চিহ্ন দেওয়ার লাগে, এটার নাম হচ্ছে ক্যাপ চিহ্ন অথবা টুপি। তাহলে একক ভেক্টরটাকে প্রকাশ করা হয় স্মল লেটার দ্বারা এবং এর উপরে একটা চিহ্ন থাকে, এই চিহ্নটার নাম হচ্ছে ক্যাপ চিহ্ন, এটা হচ্ছে ক্যাপ। তাহলে এই ক্যাপ চিহ্ন দ্বারা আমরা একক ভেক্টরকে প্রকাশ করতে পারি। এবং এই যে একক ভেক্টরটা আছে এর মানটা আমরা কেমনে পাবো, অর্থাৎ একটা ভেক্টরকে যদি তার মান দ্বারা আমরা ভাগ করি তাহলে আমরা একক ভেক্টরের মান পাবো। তাহলে দেখো ভাইয়া, এই যদি একটা ভেক্টর হয়, এই একটা ভেক্টর, এবং এই ভেক্টরটাকে যদি আমরা কয়েকটা খণ্ডে ভাগ করি, মূলত 4টা খণ্ডে যদি ভাগ করি, 1টা 2টা 3টা, এটা দিয়ে 4টা, তাহলে এই একটা ভেক্টর নিছি আমি, এটাকে আমি 4টা খণ্ডে ভাগ করছি, একটা খণ্ড 2টা 3টা 4টা, মোট 4টা খণ্ড। তাহলে যদি 4টা খণ্ডে ভাগ হয় তাহলে এর মান আমরা মনে মনে ধরতে পারি যে এই ভেক্টরের মান 4 একক। তাহলে এই ভেক্টরটা যে আছে এই ভেক্টরটাকে যদি আমি ভেক্টরের মান দ্বারা ভাগ করি, এই ভেক্টরটাকে যদি আমি এই ভেক্টরের মান দ্বারা ভাগ করি তাহলে আমি একক ভেক্টর পাবো। গত লেকচারে আমি বলেছিলাম যে একটা ভেক্টরের মানকে কিভাবে প্রকাশ করা হয়, সেটা ছিল যদি আমি এই ভেক্টরটা দিই, এখানে একটা মডুলাস দিলে আমি এই ভেক্টরের মানটা এভাবে প্রকাশ করতে পারি, অথবা সেটা ছিল সিম্পল ভাবে যদি আমি লেটারটা লিখে দিই তাহলে সেখানে আমি মানটা প্রকাশ হয়ে যাবে। তাহলে এই একটা আমি ভেক্টর নিলাম, এই ভেক্টরের মানটা পাবো আমি মডুলাস দিয়ে অথবা সিম্পল ভাবে যে লেটারটা আছে সেটার সাহায্যে। তাহলে এখানে যে এই ভেক্টরটা আছে, তাহলে এই ভেক্টরটা ভেক্টর এবং এই ভেক্টরটাকে তার মান দ্বারা যদি ভাগ করি তার মান কি হবে ভাইয়া, এই যে এই ভেক্টর। তাহলে এই ভেক্টরকে তার মান দ্বারা আমি ভাগ করলাম, এই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলাম, তাহলে এই ভেক্টরটাকে যখন আমি তার মান দ্বারা ভাগ করলাম তাহলে সেটা হবে একক ভেক্টর। এবং তাকে কি দ্বারা প্রকাশ করা হয়, স্মল লেটার দ্বারা। যেহেতু আমি এই ভেক্টরটাকে এ দ্বারা প্রকাশ করছি তাহলে সেটার একক ভেক্টর আমি নিব এ এবং উপরে ক্যাপ চিহ্ন দিব। বুঝা গেছে? তাহলে আমি একটা ভেক্টর নিলাম এবং এই ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করলাম, এবং যখন ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করব তখন
সেটা হবে একক ভেক্টর, এবং একক ভেক্টরটাকে আমি প্রকাশ করছি যে ভেক্টরটা নিয়েছি সেই ভেক্টরের স্মল লেটার এবং তারপরে ক্যাপ চিহ্নের সাহায্যে আমি একক ভেক্টরটাকে প্রকাশ করছি। এখানে আরেকটা বিষয় যদি আমি বুঝাই, এই যে ভেক্টরটা আমি নিছি এই একটা ভেক্টর, তাহলে দেখো তো ভাইয়া এই ভেক্টরটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি, প্রথমে এই ভেক্টরটা আমি 4টা খণ্ডে নিছি না, তো আমি এই ভেক্টরটাকে আমি 2 দ্বারা যদি ভাগ করি, তাহলে এই ভেক্টরকে আমি 2a দ্বারা ভাগ করি, তাহলে অবশ্যই 2a ভেক্টর চলে আসবে, তার মানে দুইটা ভেক্টর কমে যাবে, অর্থাৎ দুটো ভেক্টর না, দুইটা যে খণ্ড আছে দুইটা খণ্ড কমে যাবে। তাহলে পরবর্তী রাশিটাকে আমি এভাবে প্রকাশ করতে পারি, একটা খণ্ড দুইটা খণ্ড, এভাবে লিখতে পারি। লেখা যাবে তো নাকি? লেখা যাবে। যখন আমি 2 দ্বারা ভাগ করলাম তখন 4টা খণ্ড থেকে 2টা খণ্ড আসলো, 4টা খণ্ড, তার মানে এই ভেক্টরের 4টা খণ্ড ছিল, এই ভেক্টরের 4টা খণ্ড ছিল, তো 4টা খণ্ডকে যখন আমি 2 দ্বারা ভাগ করলাম তাহলে 2টা খণ্ডে চলে আসলো, যখন 2টা খণ্ড আসলো তখন আমি ওই ভেক্টরটাকে এইভাবে প্রকাশ করতে পারি। ঠিক আছে, এখন এই যে ভেক্টরটা আছে এই ভেক্টরটাকে 1 2 3 4 মোট 4টা খণ্ড আছে, তাহলে 4 এ ভেক্টর লিখতে পারি। এখন এর মান যদি 4a হয়, 4a হয়, তাহলে দেখো তো ভাইয়া 4 এই ভেক্টরকে 4a দ্বারা, তাহলে ভেক্টর এবং তার ভেক্টরের মান দ্বারা আমি ভাগ করলাম, তাহলে আমি কি পাবো? অবশ্যই শুধু একটা ভেক্টর পাবো, একটা ভেক্টর পাবো না। এখন এর সামনে কোনো কিছু গুণ নাই, মানে কত আছে? 1 আছে, তাহলে আমি 1a ভেক্টর লিখতে পারি। আর 1a ভেক্টর যখন আমি লিখবো, 1a ভেক্টর যখন আমি লিখবো, তখন প্রথমে দেখো যে 4টা খণ্ড ছিল, 4টা খণ্ড থাকার পরে প্রথমে যখন তার মান দ্বারা 4a দ্বারা ভাগ করলাম, অথবা 4টা খণ্ডকে 4a দ্বারা ভাগ করলাম, তখন কয়টা খণ্ড আসলো? একটা খণ্ড আসলো, তাহলে আমি সেই খণ্ডটাকে এইভাবে প্রকাশ করতে পারি, এইভাবে প্রকাশ করতে পারি। তাহলে দেখো ভাইয়া যখন আমি একটা ভেক্টরকে তার পুরো মান দ্বারা ভাগ করলাম তখন আমি মাত্র একটা ভেক্টরের খণ্ড পাইলাম, এবং সেই ভেক্টরের খণ্ডটা দিকটা কোন দিকে হলো? সেই ভেক্টরের খণ্ডের দিকটা হলো মেইন ভেক্টরের দিক, তাই তো? এখানে যদি জিনিসটা বোঝাই, এই ভেক্টরটাকে আমি 4টা খণ্ডে ভাগ করলাম, 4টা খণ্ডে ভাগ করে তার পুরো ভেক্টরকে পুরো ভেক্টরের মান দ্বারা যখন আমি ভাগ করলাম তখন একটা খণ্ড পাইলাম। এখন একটা যখন খণ্ড পেলাম এবং তার দিকটা কোন দিকে হলো? মেইন ভেক্টরের দিক, মেইন ভেক্টরের দিক। তো যদি মেইন ভেক্টরের দিক হয় তাহলে আমরা এখান থেকে একটা তথ্য দিতে পারি যে একক ভেক্টরের দিক তার মেইন ভেক্টরের দিক, দিতে পারি না? অবশ্যই। তাহলে একক ভেক্টরের দিক তার মেইন ভেক্টরের দিকেই। এখন আরেকটা তথ্য আমরা দিতে পারি যে একক ভেক্টর সমতলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারে? 0 ডিগ্রি। কারণ এখানে কোনো কোণ উৎপন্ন হয় কি না, কারণ এক ভেক্টর তো একটাই, সমতলে আছে, ভেক্টর একটা, এখানে কোনো কোণ উৎপন্ন হয় না। তাহলে বলতে পারি যে একক ভেক্টর সমতলে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, এখানে তো একটা জিনিস দেখলাম আমি যে একক ভেক্টরটাকে যখন আমি ভাগ করলাম তখন সেই ভাগের মানটা অর্থাৎ ভাগফলটা কমতে থাকে। কারণ এই একক ভেক্টর যে এই যে ভেক্টরটা আছে এই ভেক্টরটাকে যদি আমি গুণ করি তাহলে কি হবে? তখন মানটা কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে দেখো এই যে ভেক্টরটা আছে একটা খণ্ড, একে যদি আমি 4 দ্বারা গুণ করি তাহলে দেখো আগের অবস্থায় ফিরে আসবে না? 1 2 3 4। তাহলে এই যে একক ভেক্টরটা ছিল একটা খণ্ড পাই, যখন আমি একে গুণ করব তখন আগের মানে ফিরে আসবে। তাহলে এখান থেকে আরেকটা তথ্য যে একক ভেক্টরকে যখন আমি ভাগ করব তখন তার মানটা কি হবে? কমে যাবে। আর একক ভেক্টরের মানটাকে যখন আমি কি করব? গুণ করব, তখন তার মানটা বৃদ্ধি পাবে। এবং তার যে দিকটা হবে তার দিকটা হবে মেইন ভেক্টরের দিকে, এবং সেটা সমতলে যে কোণ উৎপন্ন করবে তার মানটা হবে 0 ডিগ্রি। আসলে এই তথ্যগুলো যদি আমি বোর্ডে লিখে দেই, আশা করি এই পর্যন্ত মোটামুটি বুঝা গেছে। একক ভেক্টর একক ভেক্টরকে প্রকাশ করা হয় এ ক্যাপ, বি ক্যাপ, সি ক্যাপ এবং
একক ভেক্টর যদি লিখি আমি, একক ভেক্টর এ ক্যাপ ইকুয়াল টু ভেক্টর বাই ভেক্টরের মান, কারণ ভেক্টরটা নিয়েছিলাম আমি এ ভেক্টর, তাহলে এ ভেক্টর নিয়েছিলাম, তাহলে ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ভাগ করে আমি একক ভেক্টর পাই। এরপরে বলতে পারি নামটা লিখে দিই, ভেক্টর বাই ভেক্টরের মান। এরপরে বলতে পারি একক ভেক্টরের দিক, একক ভেক্টরের দিক মেইন ভেক্টরের দিকেই। আরেকটা তথ্য দিতে পারি ভাই আমরা, একক ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাহলে একক ভেক্টর যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলে, এবং একক ভেক্টর কেমনে পাই, সেটা কেমনে আসলো সেটা সম্পর্কে বলছি, এবং তার তথ্যগুলো হচ্ছে একক ভেক্টরকে প্রকাশ করা হয় স্মল লেটারে এ বি সি দ্বারা এবং উপরে ক্যাপ চিহ্ন দেওয়া লাগবে। একক ভেক্টরের ভেক্টর বা ভেক্টরের মানের সাহায্যে পাই একক ভেক্টরের দিক, আসলে মেইন ভেক্টরের দিক সেটা বলছি অলরেডি। একক ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি। আশা করি একক ভেক্টর সম্পর্কে বোঝা গেছে। এবার পড়বো আমরা আয়ত একক ভেক্টর। এটার 5 স্টার দিতে পারি, বা এটাকেও বলতে পারি আমি সুপার ডুপার বাম্পার হিট একটা টপিকস। অর্থাৎ এই টপিকস থেকে আমরা মূলত এই অধ্যায়ের যে সিকিউ গুলো আছে এই টপিকস থেকে আমরা বেশিরভাগ সিকিউ পেয়ে থাকি। তাহলে আয়ত একক ভেক্টর কাকে বলবো, যদি আগে সংজ্ঞাটা লিখে দেই তারপর এক্সপ্লেনেশনটা আসতেছি। সংজ্ঞাটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় 3টি ধনাত্মক অক্ষ বরাবর, 3টি ধনাত্মক অক্ষ বরাবর যে 3টি একক ভেক্টর বিবেচনা করা হয় তাকে আয়ত একক ভেক্টর বলে। আচ্ছা দেখো ভাই সংজ্ঞাটা কি, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় 3টি ধনাত্মক অক্ষ বরাবর যে 3টি একক ভেক্টর বিবেচনা করা হয় তাকে একক ভেক্টর বলে। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবা। বলছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা জিনিসটা কি সেটা একটা বোঝা লাগবে। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, তারপরে 3টি ধনাত্মক অক্ষ সেটা বোঝা লাগবে, 3টি একক ভেক্টর বিবেচনা করা হবে সেই দিকটাও আমাদের বোঝা লাগবে, তখন সেটা হবে আয়ত একক ভেক্টর। তার আগে আমি আরেকটা বিষয় আলোচনা করে দিই। স্থানাঙ্ক ব্যবস্থাটাকে আমরা মূলত 2টা ভাগে আলোচনা করতে পারি। স্থানাঙ্ক ব্যবস্থা, স্থানাঙ্ক ব্যবস্থা, এটাকে যদি আমি ভাগ করি 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হলো কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে দেখো ভাই স্থানাঙ্ক ব্যবস্থা 2টি খণ্ডে ভাগ করতে পারি, একটা কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এবার কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থাকে আবার আমরা 3টা ভাগে ভাগ করতে পারি।
একটা হচ্ছে একমাত্রিক, একটা হচ্ছে দ্বিমাত্রিক, আর একটা হচ্ছে ত্রিমাত্রিক। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা পাওয়া যাবে একটা একমাত্রিক, একটা দ্বিমাত্রিক, আর একটা হলো তিনমাত্রিক। এখন আয়ত এবং ভেক্টরটা যখন আমি বুঝবো, অবশ্যই একমাত্রিক কোনটাকে বলবো, দ্বিমাত্রিক কোনটাকে বলবো এবং ত্রিমাত্রিক কোনটাকে বলবো সেটা সম্পর্কে আমাদের ধারণা নেওয়ার লাগবে। এখন একমাত্রিক কোনটাকে বলবো ভাইয়া, আশা করি এই অংশটা তোমরা তুলে ফেলছো, কারণ এই অংশটা যদি আমি পরিষ্কার করে দিই তাহলে এদিকে লিখতে সুবিধা হবে। এখন একমাত্রিক কোনটাকে বলবো আমরা, কোন একটা বস্তু, কোন একটা বস্তু যদি কোন একটা রেখা বরাবর চলে, মনে করি এটা একটা রেখা বিবেচনা করছি, এবং কোন একটা বস্তু যখন এই বস্তুটা এখানে আছে, এই একটা বস্তু, এই বস্তুটা যখন চলতে থাকবে এভাবে চলতে 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 এই বস্তুটা আবার এই দিকে আসবে, এখানে আসবে, তাহলে এই বস্তুটা একটা নির্দিষ্ট রেখা বরাবর চলতেছে, এই বস্তুটা একটা নির্দিষ্ট রেখা বরাবর চলতেছে, তাহলে এটাকে আমি বলতে পারি একমাত্রিক, এটাকে বলতে পারি একমাত্রিক। এরপরে আসো দ্বিমাত্রিক কোনটাকে বলবো আমরা। আচ্ছা, ক্লাস 9-10 এ তোমরা অবশ্যই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর যে কাজগুলো করছো সেখানে অবশ্যই দেখছো যে এটা যদি আমি অক্ষ নেই, এটাকে দিলাম আমি এক্স অক্ষ, এটা যদি ও হয় এটা হচ্ছে ওয়াই অক্ষ, তো এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এবং এটাকে আমি একটা তল বিবেচনা করলাম। কি বললাম ভাইয়া? এটাকে একটা তল বিবেচনা করলাম, এবং এর ধনাত্মক দিকে আমি এক্স অক্ষ দিয়ে প্রকাশ করলাম, এবং ধনাত্মক দিকের উপরের দিকে আমি এক্স ওয়াই অক্ষ দ্বারা বিবেচনা করলাম। তাহলে এটা যদি একটা তল হয়, এটা যদি একটা তল হয়, তাহলে এই তলটাকে আমরা দুটি দ্বিমাত্রিক অক্ষ বলতে পারি। অর্থাৎ এই যে তলটা আছে, এই যে তলটা আছে, এই তলটাকে দুটো অক্ষ ভাগ করা আছে, একটা এক্স অক্ষ, অপর আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ। তাহলে বলতে পারি কোন একটা বস্তু যখন তলে বিবেচনা করব তখন দ্বিমাত্রিক হবে, একটা এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। আচ্ছা, এই তল আমরা একমাত্রিক এবং দ্বিমাত্রিক জিনিসটা কি সেটা বুঝলাম। এবার আসি ত্রিমাত্রিক জিনিসটা কি। আচ্ছা, একটা বস্তু যখন শূন্য থাকে তখন আমরা ত্রিমাত্রিক জিনিসটা সম্পর্কে ভালো একটা ধারণা পাই। অর্থাৎ এই যে রুমের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, এখানে একটা মাছি যদি উড়াই, সেটা আমরা বলতে পারি মূলত ত্রিমাত্রিক কক্ষে উড়াচ্ছে। কারণ একটা মাছি যখন উড়াই তখন সে ডান দিকেও যেতে পারে, বাম দিকেও যেতে পারে, উপরে যেতে পারে বা নিচেও আসতে পারে। তাহলে বলতে পারি মাছিটা যে এই রুমের মধ্যে যখন উড়াবে তখন সেটা ত্রিমাত্রিক অক্ষ বরাবর উড়ায়। অর্থাৎ একটা বস্তু যখন শূন্য থাকবে তখন বস্তুটা অবশ্যই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় থাকবে। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা যদি বিবেচনা করি তাহলে সেটা হচ্ছে একটা ধনাত্মক এক্স অক্ষ, ধনাত্মক ওয়াই অক্ষ, আর একটা হচ্ছে ধনাত্মক জেড অক্ষ। বুঝে গেছে? এবং এটা যদি জিরো মূল বিন্দু হয় তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হবে একটা ধনাত্মক এক্স অক্ষ, ধনাত্মক ওয়াই অক্ষ, ধনাত্মক জেড অক্ষ বরাবর। তবে এই ঋণাত্মক হবে না, অবশ্যই ঋণাত্মক হবে। এটা যদি ধনাত্মক এক্স অক্ষ হয়, এই যে বাম দিকে বাড়ায় দিই, অবশ্যই ঋণাত্মক মানটা পাবো। উপরে আছে নিচে বাড়ায় দেবো, উপরে ওয়াই অক্ষ আছে নিচে ওয়াই অক্ষ বাড়ায় দেবো, ঋণাত্মক পাবো। এবং জেড অক্ষটা যেটা আছে ডান দিকে এই মানটা হবে ধনাত্মক, এবং এই মানটা যখন আসবে নিচের দিকে তখন হবে সেটা ঋণাত্মক। তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হবে কখন? যখন একটা বস্তু ভাইয়া শূন্য থাকবে তখন আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা পাবো। একটা হবে এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, আর একটা জেড অক্ষ। আচ্ছা, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা যখন আমি এক্স অক্ষ পাইলাম, ওয়াই অক্ষ পাইলাম এবং জেড অক্ষ পাইলাম, এই যদি আমি একটা এক্সাম্পল দেই তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। আসো এক্সাম্পল, এটা আমি পরিষ্কার করি ভাইয়া, আশা করি এটা বোঝা গেছে। তাহলে দেখো ভাইয়া, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা যদি একটা এক্সাম্পল দেই, অর্থাৎ ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা জিনিসটা অবশ্যই বুঝলাম আমরা, সেখান থেকে আরো ধারণা পেলাম যে একমাত্রিক কি, দ্বিমাত্রিক কি এবং কি ত্রিমাত্রিক কি। ধনাত্মক অক্ষ বরাবর সেটা বুঝলাম, একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ আর একটা জেড অক্ষ, তিনটা ধনাত্মক অক্ষ। আবার সেখানে বলা আছে যে একক ভেক্টর বিবেচনা করা হয়। তাহলে একক ভেক্টরটাকে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমরা কিভাবে বিবেচনা করব সেটা বোঝা লাগবে। তাহলে দেখো ভাইয়া, এটা আমি নিলাম ধনাত্মক এক্স অক্ষ, এটা নিলাম ধনাত্মক ওয়াই অক্ষ, এটাকে বিবেচনা করলাম আমি ধনাত্মক
জেড অক্ষ, ঠিক আছে, এবং এটা হবে 0 মূল বিন্দু। ধনাত্মক এক্স অক্ষ, ধনাত্মক ওয়াই অক্ষ, ধনাত্মক জেড অক্ষ এবং 0 হচ্ছে মূল বিন্দু। এ পর্যন্ত আশা করি বোঝা গেছে। এখানে বলছে যে 3টি একক ভেক্টর বিবেচনা করা হয়, অর্থাৎ 3টি ধনাত্মক অক্ষ বরাবর, 3টা ধনাত্মক অক্ষ আছে, একটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর একটা জেড অক্ষ। বলছে 3টি একক ভেক্টর বিবেচনা করা হয়। তাহলে এক্স অক্ষ বরাবর কোনটাকে আমরা একক ভেক্টর বলবো, ওয়াই অক্ষ বরাবর কোনটাকে একক ভেক্টর বলবো, জেড অক্ষ বরাবর কোনটাকে একক ভেক্টর বলবে, সেটা জানা লাগবে আমাদের। তাহলে ভাই দেখো, ধনাত্মক যে এক্স অক্ষ আছে, এই ধনাত্মক এক্স অক্ষের দিকে, ধনাত্মক এক্স অক্ষের দিকটাকে আমরা আই ক্যাপ দ্বারা প্রকাশ করব। ধনাত্মক এক্স অক্ষের দিকটাকে আমরা আই ক্যাপ, অর্থাৎ ধনাত্মক এক্স অক্ষের দিকটাকে আমরা আই দ্বারা প্রকাশ করব এবং এক্স অক্ষের দিকটা হবে আই ক্যাপের দিকেই, আই ক্যাপের দিকেই। আর ওয়াই ক্যাপ, ওয়াই যে একটা অক্ষ আছে, যে ওয়াই এর দিকটা আমরা প্রকাশ করতে পারি ধনাত্মক জেড ক্যাপ দ্বারা। কিন্তু একক ভেক্টর লাগবে না, একটা আই একক ভেক্টর নিলাম, ওয়াই অক্ষ বরাবর জে একক ভেক্টর নিলাম, আর জেড অক্ষ বরাবর আরেকটা একক ভেক্টর লাগবে, সেটা হচ্ছে কে একক ভেক্টর। তাহলে এবার কথাটা শুনিও, 3টি একক ভেক্টর বিবেচনা করা হয়। তাহলে 3টা ধনাত্মক অক্ষ বরাবর 3টি একক ভেক্টর বিবেচনা করা হয়। এক্স অক্ষ বরাবর আই একক ভেক্টর নিলাম আমি, ওয়াই অক্ষ বরাবর জে একক ভেক্টর নিলাম, জেড অক্ষ বরাবর কে একক ভেক্টর নিলাম। তাহলে 3টা অক্ষে 3টা একক ভেক্টর নিলাম, তাহলে তো সংখ্যাটা সঙ্গতিপূর্ণ পাই। তাহলে দেখো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, একটা জেড অক্ষ, 3টি ধনাত্মক অক্ষ বরাবর, তাহলে 3টা ধনাত্মক অক্ষ, তাহলে এক্স অক্ষ ধনাত্মক অক্ষ, ওয়াই অক্ষ ধনাত্মক অক্ষ, জেড অক্ষ ধনাত্মক অক্ষ, এবং 3টি একক ভেক্টর বিবেচনা করা হয়। 3টি একক ভেক্টর বিবেচনা করা হয়। তাহলে এক্স অক্ষ বরাবর আই একক ভেক্টর, ওয়াই অক্ষ বরাবর জে একক ভেক্টর, কে জেড অক্ষ বরাবর কে একক ভেক্টর। তাহলে 3টা একক ভেক্টর বিবেচনা করলাম। যখন 3টা একক ভেক্টর বিবেচনা করা হয়, তখন তাকে আমরা আয়ত একক ভেক্টর বলতে পারি। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এই ভেক্টরটাকে আমরা ঋণাত্মক মান পাবো না? অবশ্যই পাবো। তাহলে এটা যদি একটা এক্সাম্পলের সাহায্যে বুঝাই, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এটা ধনাত্মক অক্ষ। এটা যদি ধনাত্মক অক্ষ হয়, এর বাইরের দিকে যদি আমরা মানটা বাড়াই দিই, অর্থাৎ রেখাটা যদি বাড়াই দিই, এটা কি হবে? ঋণাত্মক অক্ষ। তাহলে এটা হলো ঋণাত্মক অক্ষ। উপরে আছে ধনাত্মক অক্ষ ওয়াই, তাহলে নিচের দিকে যদি নামাই দিই আমি রেখাটা, ওয়াই প্রাইম এক্স প্রাইম, এবং জেড যে অক্ষটা আছে, এই জেড অক্ষের ধনাত্মক অক্ষ হবে এই দিক বরাবর জেড, আর ঋণাত্মক হবে তার নিচের দিকে। তাহলে এটাকে যদি আমি একক ভেক্টরের সাহায্যে প্রকাশ করি, তাহলে আই একক ভেক্টর, উপরেরটাকে বলতে পারি আমি জে একক ভেক্টর, এবং এই যে জেডটা আছে সেটাকে আমি বলতে পারি কে একক ভেক্টর। এখন এর মানগুলো যে আছে এখন বিপরীত দিকে আসছে, এক্স প্রাইম, এটা যদি আই একক ভেক্টর হয়, এটা কি হবে? অবশ্যই মাইনাস। তাহলে মাইনাস আই একক ভেক্টর দিতে পারি আমি। ওয়াই ভেক্টরটা আছে, ওয়াই যে অক্ষটা আছে, ওয়াই বরাবর যে একক ভেক্টর আছে, তার নিচের দিকে কি হবে? মাইনাস যে একক ভেক্টর, মাইনাস যে একক ভেক্টর। কে আছে, কে এর দিকে ডান দিকে গেছে উপরের দিকে, তাহলে এটা কি ধনাত্মক, আর এটা যদি নিচের দিকে আসে তাহলে এটা হবে মাইনাস কে একক ভেক্টর। বুঝে গেছে? তাহলে ডান দিকে হচ্ছে কি আই একক ভেক্টর প্লাস, তার বাইরে মাইনাস, ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে যে একক ভেক্টর প্লাস, আর ওয়াই অক্ষটাকে যদি নিচের দিকে নামাই তাহলে সেটা হচ্ছে মাইনাস যে একক ভেক্টর। এবং এখানে মূল বিন্দু থেকে যখন এদিকে যাব ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায়, তৃতীয় অক্ষ জেড হচ্ছে জেড একক ভেক্টর, অর্থাৎ জেড অক্ষ বরাবর কে একক ভেক্টর হচ্ছে ধনাত্মক, এবং এই মানটাকে যখন আমি নিচে নিয়ে আসবো জেড প্রাইম অক্ষ বরাবর, সেটা হবে মাইনাস কে একক ভেক্টর। আশা করি বোঝা গেছে। এবং এই মানটাকে যদি আমি, অর্থাৎ এই যে ভেক্টরের যে অর্থাৎ ত্রিমাত্রিক যে স্থানাঙ্ক ব্যবস্থাটা আছে, এটাকে যদি আমি মানের সাহায্যে বোঝাই তাহলে একটু ভালোভাবে বুঝতে যাবে। তাহলে দেখো, মানের সাহায্যে যদি জিনিসটা বোঝাই তাহলে আসে এরকম,
একেবারে যদি চিহ্নগুলা দিই, ধনাত্মক x অক্ষ, ধনাত্মক y অক্ষ, ধনাত্মক z অক্ষ, y প্রাইম মাইনাস x প্রাইম মাইনাস z প্রাইম, সরি মাইনাস হবে না এখানে, z প্রাইম। তাহলে ভাই দেখো, এই যে ধনাত্মক x অক্ষ বরাবর আমরা একক ভেক্টর কি দিই, তো ধনাত্মক x অক্ষ বরাবর আমরা একক ভেক্টর কি দিই, i ক্যাপ। তাহলে এই মানটা যদি আমি 5 একক ভেক্টর নিই, তাহলে 5 একক ভেক্টর, ঠিক আছে। তো এটা যদি ধনাত্মক অক্ষ বরাবর হয়, তাহলে এর বিপরীত দিকে যে মানটা আছে x প্রাইম, এটা কি হবে, ঋণাত্মক হবে। তো যদি ঋণাত্মক হয় তাহলে -5 i ক্যাপ, বুঝা গেছে। এরপরে y অক্ষ বরাবর যদি যাই, তাহলে y অক্ষ বরাবর একক ভেক্টর কি ছিল, j একক ভেক্টর, তাহলে j, এবং এই মানটাকে যদি আমি 4 ধরি, 4 j ক্যাপ ধনাত্মক অক্ষ বরাবর, এবং এই মানটা যদি নিচের দিকে আসে, তাহলে y প্রাইমের দিকে আসে, তাহলে মানটা কি হবে, ঋণাত্মক হবে। তাহলে ঋণাত্মক -4 j ক্যাপ। আরেকটা আছে কি z অক্ষ বরাবর, আর z অক্ষ বরাবর আমরা একক ভেক্টর কি পাই, k ক্যাপ, এবং k ক্যাপের মানটা যদি আমরা এখানে ধরি 3k ক্যাপ। ধনাত্মক অক্ষ বরাবর বলে আমরা কি হতো, ধনাত্মক অক্ষ বরাবর পাইলাম আমি 3k ক্যাপ, এবং নিচের দিকে যখন ঋণাত্মক অক্ষ বরাবর আসবে তার মানটা কত হবে, -3k ক্যাপ, -3k ক্যাপ। তাহলে আরেকবার যদি জিনিসটা বোঝাই, তিনটে ধনাত্মক অক্ষ, x অক্ষ, y অক্ষ এবং z অক্ষ। x অক্ষ বরাবর একক ভেক্টর i, y অক্ষ বরাবর একক ভেক্টর j, এবং z অক্ষ বরাবর একক ভেক্টর k। এখন সেটা যদি মানের সাহায্যে প্রকাশ করি, ধনাত্মক অক্ষ বরাবর 5 একক ভেক্টর, এবং এই মানটাকে যদি আমি ঋণাত্মক অক্ষ বরাবর নিয়ে যাই, তাহলে -5i একক ভেক্টর পেলাম। আর y যে একক ভেক্টরটা আছে, and y যে অক্ষ বরাবর আছে, সেই y অক্ষ বরাবর আমি একক ভেক্টর পাই, সেটার নাম হলো কি যে একক ভেক্টর। এবং উপরে মানটাকে আমি যদি প্রকাশ করি 4 যে একক ভেক্টর, এবং নিচের দিকে যে মানটা আছে y প্রাইম অক্ষ, সেই মানটাকে পাবো আমি -4 যে একক ভেক্টর। আরেকটা অক্ষ আছে, সেটা হচ্ছে z অক্ষ, সরি এই টানটা হয়তো আগে থেকে ছিল, z একক ভেক্টর, z অক্ষ। এখন এই z অক্ষটা যে আছে, সেটার ডান দিকে মান হচ্ছে 3k একক ভেক্টর, এবং এটা যদি আমি নিচের দিকে নিয়ে আসি, তাহলে তার মানটা হচ্ছে -3k একক ভেক্টর। আশা করি এখানে যে আমি আয়ত্ত একক ভেক্টর সম্পর্কিত আলোচনা করলাম, এটা বোঝা গেছে। এবং এই আয়ত্ত একক ভেক্টর থেকেই কিন্তু আমাদের বেশিরভাগ ম্যাথ আছে, যেটা পরবর্তী নেক্সট ক্লাসে তোমাদের অনেকটা হেল্পফুল হবে। ভেক্টরের লেকচার 2 আজকে আমরা এই পর্যন্ত রাখবো। ভেক্টর সম্পর্কিত আরো কিছু সংজ্ঞা এবং কিছু কনসেপ্ট আছে, যেগুলো আমরা নেক্সট ক্লাসে পড়ার চেষ্টা করব। তো ভাই তোমরা একটা কাজ করবা, ভেক্টর সম্পর্কিত যে লেকচারগুলো আমরা পড়াই, প্রত্যেকটা লেকচার তোমরা নোট করে রাখবা, এবং প্রত্যেকটা লেকচার তোমরা রেগুলার করবা এবং নোট করে রাখবা। কারণ নোট করে কথা বলতেছি, কারণ ভাই আমরা মানুষ, যে কোনো জিনিস সহজে ভুলতে পারি। কারণ একটা জিনিস যদি আমরা সহজে ভুলে যাই, তখন সেই জিনিসটা কিন্তু আমরা মাথায় নিয়ে আসতে পারি না। তাই বলছি ভাইয়া, প্রত্যেকটা লেকচার করবা এবং লেকচারের পাশাপাশি নোট করে রাখবা। পরবর্তী সময়ে যখন তোমরা এই অধ্যায়টা রিভাইজ করবা, কোনো জিনিস যদি তোমরা ভুলে যাও, তাহলে সেই নোট দেখে সেখান থেকে তোমরা সেই জিনিসটা মাথায় নিয়ে আসতে পারবা, এবং সেটা তোমাদের অনেক সময় অনেকটা সহজ হবে। আশা করি কতটা বোঝা গেছে। এই ক্লাসগুলো তোমরা নিজেরা করবা, এবং তোমাদের আশেপাশে যে ফ্রেন্ডগুলো আছে তাদেরকেও শেয়ার করে দিবা। এতে তুমিও উপকৃত হবা, এবং তোমার যে ফ্রেন্ড সার্কেলটা আছে তারাও উপকৃত হবে। তো ভাইয়া ঠিক আছে, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।